ওই যে দেখো পুরো কয়লা, এখানটায় কয়লাগুলোকে পোড়ানো হয়েছে, কাঁচা মালগুলোকে পুড়িয়ে যে কয়লায় পরিণত করা হয়েছে। ওই যে আমরা যে ধানবাদের কোল ক্যাপিটালে ছিলাম সেখানে রুমের সাথে থাকা ব্রেকফাস্ট খেতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। সেখানে ছিল ব্রেড, বাটার, জ্যাম, পোহা, পুরি, আর এখানে ছিল সাবুর পায়েস আর ঘুগনি, আর এখানে ছিল ইডলি, সাম্বার, চাটনি, আর চা, কফি, ডিম সেদ্ধ, কাট ফ্রুট, আর ছিল ম্যাশ আলু, আর এখানে তো ছিল জুস, কর্নফ্লেক্স, দুধ, এসব ছিল। চলো ঝটপট করে আমাদের ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। বন্ধুরা, প্রথম দিনের দুর্দান্ত ড্যাম ও লেক ঘোরার পর রাতে আমরা নাইট স্টে করে নিয়েছিলাম ধানবাদে। নিশ্চয়ই তোমরা এর আগের ব্লগটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো, আমাদের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। আমরা ধানবাদে নাইট স্টে করেছিলাম কোন হোটেলে, সেটা সমস্ত রকম তথ্য দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ। সেখানে আমি তুলে ধরবো এই হোটেল সম্বন্ধে সমস্ত রকম তথ্য। তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং নতুন বন্ধু আর যারা পুরনো বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে নেবে কেমন। আজকের ধানবাদে দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম অন্যরকম অভিজ্ঞতার খোঁজে। ভারতের কয়লার রাজধানী বিখ্যাত ধানবাদের কয়লা খাদান দেখতে। এখানে এসে বিশাল আকারের ওপেন কাস্ট কোল মাইন বা খোলা মুখের কয়লা খনি দেখে চক্ষু চড়ক গাছ। আমরা লেফটে ঢুকলাম, আবার একটু সোজা যাব। আমরা এখন শঙ্কর রোডের সাইডে ঢুকে যাচ্ছি। এখান থেকেও দেখতে পারো, কিন্তু আগে হচ্ছে ভিউ পয়েন্টটা, আমরা ওই জন্য আগে যাচ্ছি। দুর্গা মন্দির
কাঁচা কয়লাকে পোড়ায়, পুড়িয়ে আমাদের কোক কয়লাতে পরিণত করে। ওই যে সব খাঁচকাটা, ওইখানে সব লরিগুলো দাঁড়ায়। ওই যে দেখো পুরো কয়লা, এখানটায় কয়লাগুলোকে পোড়ানো হয়েছে, কাঁচা মালগুলোকে পুড়িয়ে যে কয়লায় পরিণত করা হয়েছে। হ্যাঁ ওই যে Turn right onto Kenducharia Road. Turn right toward Shankar Road, then turn right. এখানে সব দেখেছো কালো ধোঁয়াগুলো ওঠে না, Turn right toward Shankar Road, then turn right. ওই যে ধোঁয়া উঠছে, Turn right ওই toward দেখ ধোঁয়া Shankar উঠছে। Road, then turn left. শত শত ফুট গভীর খুঁড়ে কিভাবে কয়লা তোলা হচ্ছে এবং পাহাড়ের সমান কয়লার বোঝাই করে রাখা ডাম্পারগুলো চলাচল করছে, তা এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের দেশের শিল্প ও শক্তির চাকা কিভাবে এই কয়লার ওপর ভর করে রয়েছে, তা এখানে না এলে বিশ্বাস করা যাবে না। সব জিসিপি ভর্তি, লরিও সব দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে মেন জায়গা, বুঝলে? এ দেখো এখানটা কালো কালি, দেখো সব কালো। এই যে সব লরি দাঁড়িয়ে কয়লার, পুরো পুরো মনে হচ্ছে কালো পাহাড়ের দেশে এসেছি। Turn right, then slide right. এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এখনো প্রায় 100 বছর এই কয়লা আমরা পেতে পারি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সব আগের সিরিজগুলো এসছে মধুপুর, ধানবাদ। ধানবাদের আগের দিন আমরা কিছু সাইট সিন করেছি, আর আজকে আমাদের ধানবাদে লাস্ট দিন, তাই আমরা কোল ক্যাপিটাল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা প্রথমে দেখে নিলাম কয়লা খাদান, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে তো দেখতেই পারবে। তাছাড়াও আমরা আরও সাইট সিন করতে করতে তারপরে আমরা কলকাতার দিকে ফিরবো। আজকেই আমাদের 30-32 সার্ভিস দিচ্ছে আমাদের ওই কোল যে মাইন্ডের জায়গাটা, সেখান থেকে লেফট সাইডে গিয়ে আমরা এবারে সোজা যাব। এই কয়লা খনির ধুলোবালি আর কর্মব্যস্ত পরিবেশ থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ভাটিন্দা জলপ্রপাত। ধানবাদ থেকে খুব একটা বেশি দূরের এই জায়গাটা নয়। সব জায়গায় দিয়ে যায়। পুটকি, হ্যাঁ পুটকি, সে বলছিলাম না পুটকি। এই যে পুটকি থানা, এই তার পাশের এই যে লেফট, একদম পুটকি থানাটা ক্রস করেই এই লেফট সাইডে আমরা ঢুকে যাচ্ছি। লেখাটা দেখো, লেখা দেখো। Continue for 2 kilometers.
রাস্তাটা দেখো কত সুন্দর। তিনটা যাওয়ার রাস্তাটা মোটেই সুন্দর না, ভাঙাচোরা সামনে আসবে। ও না, এইটুকুনি সুন্দর। বাবা গো, ওরে বাবা, সুন্দরের বহুরূপী। ওরে বাবা রে, ট্রেন লাইন আমারটা পুরো সাদা। এই রাস্তাটা লোকে নাকি টোটো করে ঘুরে। হ্যাঁ ওই যে বলে না কোমরে আর কিছু থাকে না, ঘুরে তো ফেলে কম পয়সার জন্য। তারপর এত টুরিস্ট আছে এই রাস্তাটাকে পিচ করে দিতে পারে, পুরো প্লেন পিচ। আমরা গাড়িতে তাই হেলে ধুলে যাচ্ছি, আর যারা টোটোতে যায় চিন্তা করো তো, রে বাপরে বাপ। এই যে ভাতিন্ডা ফলস, এদিকে যাব আমরা 2.6 কিলোমিটার আর যেতে হবে। এই অল্প অল্প বৃষ্টির সূত্রপাত হচ্ছে, দেখা যাক আমাদের এই সারাদিনটা কেমন কাটে। সামনে আমি দেখতে পাচ্ছি দামোদর নদী আসছে আসছে ম্যাপে। এক হাত অন্তর অন্তর বাম্পার করে দিচ্ছে। এই রাস্তাটা খুব সাবধান, সব বাড়ি হচ্ছে দেখেছো, সব একটা জঙ্গলের প্রচুর নড়ছে, মানে খাবারের দোকান আছে, যারা ভাতিন্ডা থেকে খেতে চাইবে এখানে খেতে পারো। সবাই দেখা হয়ে গেছে। মোটর সাইকেল করে সব বেচতে এসেছে। চুলের সব কিছু সব মেয়ের শ্যাম্পু, স্নো, রাস্তা বড়ই সরু, একটা গাড়ি যায় আর একটা গাড়ি যেতে পারবে না, ওই অ্যাডজাস্ট করে যেতে হবে। আমরা প্রায় চলে এসেছি, আর কম 2 মিনিট দেখাচ্ছে। বিনোদ বিহারী মাহাতো গেট পার্ক। এই ভাতিন্ডা জলপ্রপাত, যা স্থানীয়ভাবে মুনিডিও জলপ্রপাত নামে পরিচিত। এই ভাতিন্ডা জলপ্রপাতটি মূলত কাটারি নদীর প্রবাহপথে সৃষ্টি হয়েছে। এই নদীটি পরেশনাথ পাহাড় থেকে উৎপন্ন হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুনিডিও এলাকা পর্যন্ত এসেছে। এখানে আসলে এই শিব মন্দিরটা কিন্তু অতি অবশ্যই দেখো। পাহাড়ের ওপরে একটা সুন্দর ছোট্ট শিব মন্দির, দেখতে ভালোই লাগবে। আর এই শিব মন্দির লাগোয়া আছে আর একটি হনুমান মন্দির।
এই ভাতিন্ডা জলপ্রপাতের বিশেষত্ব হলো এর কাছেই দুটি নদীর মিলনস্থল রয়েছে। একদিকে পরেশনাথ থেকে আসা কাটারি নদী এবং অন্যদিকে পূর্ব দিক থেকে বয়ে আসা দামোদর নদ। এই দুয়ের মিলনস্থলেই এই জলপ্রপাতের কাছাকাছি অবস্থিত। এর প্রাকৃতিক ভৌগোলিক অবস্থানের কারণেই জায়গাটি অত্যন্ত মনোরম এবং পিকনিক স্পট হিসেবে জনপ্রিয়। বন্ধুরা, কেমন লাগছে এই ভাতিন্ডা জলপ্রপাত? আমাদের ভিডিওটা যদি এত দূর পর্যন্ত তোমরা দেখে থাকো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, কেমন? তোমাদের এই একটা লাইক নতুন বন্ধুদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে। যারা নিজেদের কর্মস্থলের কর্মব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণের জন্য এখনো পর্যন্ত ধানবাদে এসে পৌঁছতে পারোনি, তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা। বর্ষার জলে ভরপুর এই ভাতিন্ডা জলপ্রপাত আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও, কেমন? এই জলপ্রপাতের সামনে একরকম আমরা অনুভূতি নিলাম, আর দূর থেকে দেখো আরও সুন্দর লাগছে এই জলপ্রপাতটা। প্রত্যেকটা পাহাড়ের গা থেকে বেয়ে বেয়ে পড়ছে এই জলপ্রপাত। আমরা এখন ভাতিন্ডা ফলস করে বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম রামরাজা মন্দিরে যাব, কিন্তু এখন বাজে 1:10, মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। আর খুলতে খুলতে হয়তো 3:30 4টে। অতক্ষণ তো আমাদের হাতে সময় নেই, আমরা কলকাতায় ফিরবো। তাই আমরা এখন উস্তি ফলসের দিকে চলে যাচ্ছি। এখান থেকে তোমরা লাঞ্চ করে নিতে পারো। এখান থেকে কলকাতা যাওয়া যাবে।
বেশি রে বাবু না? এখান দিয়েও যাওয়া যায়, ডান দিকে লেখা আছে। ওই কে কোথা এই উশ্রী জলপ্রপাত যাওয়ার সময় যে এত সুন্দর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো আমরা কোনো আশাই করিনি। এই উশ্রী জলপ্রপাত এটি হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার মূল শহরের ঠিক পূর্ব দিক থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। তবে ধানবাদ ট্যুরের সাথে এটা কিন্তু খুব সহজেই ঘুরে নেওয়া যায়। তোমাদেরকে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যারা সেলফ ড্রাইভ করে আসবে এই গিরিডির পথে অনেকগুলো কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে। আশা করছি যারা সেলফ ড্রাইভ করে এই ধানবাদ ভ্রমণ করতে আসবে এই গিরিডির পথে যখন তোমরা ড্রাইভ করবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পিচের রাস্তা, দুধারে গাছপালা আর সামনে দেখা যাচ্ছে গাছে মোড়া পাহাড়। বেশ দারুণ কিন্তু ল্যান্ডস্কেপগুলো, আর প্রত্যেকটা বাঁকে বাঁকে রয়েছে নানা রকম ল্যান্ডস্কেপ। দেখো তোমাদের ভালো লাগছে কিনা। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে নিও, কেমন? আর সবাইকে অনুরোধ করছি যে আমাদের যত খাবারের প্যাকেট এদিক ওদিক না ফেলে এরকম ক্যারি ব্যাগ কিন্তু তোমরা অতি অবশ্যই নিয়ে নিও। এই হচ্ছে উশ্রী নদী, একদম জল নেই। দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একেই হয়তো বলে প্রকৃতির হাতছানি। তোমরাও যদি এরকম প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে চাও তাহলে চটজলদি চলে এসো। এসেছি আমরা উশ্রী ফলস, আর 1 মিনিট নেবে। এখানে দেখি আবার পার্কিং এর জন্য কত নেয়। নতুন এই যে পার্কিং ফ্রি নিল 40 টাকা। এদিক দিয়ে যায় নাকি কোন দিক দিয়ে যায়? দিয়েই তো যায়। দেখে যাও, দেখে যাও।
বন্ধুরা, আমাদের ধানবাদ ও আশেপাশের ট্যুরের আজকে শেষ দিন এবং সবচেয়ে সুন্দর ডেস্টিনেশনে আমরা আজকে পৌঁছে গেছি। ঝাড়খণ্ডের গিরিডি জেলার এক অপূর্ব জায়গাটির নাম হচ্ছে উষ্ট্রি জলপ্রপাত। এই উষ্ট্রি জলপ্রপাতটি মূলত সৃষ্টি হয়েছে উষ্ট্রি নদী থেকে, যা বরাকর নদীর একটি উপনদী। পরেশনাথ পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়ার সময় এখানে একটি খাড়া চড়াই থেকে প্রায় 40 ফুট বা 12 মিটার উচ্চতা থেকে নিচে নেমে এসেছে। এই জলপ্রপাতটির বিশেষত্ব হচ্ছে জলপ্রপাতটি সোজাসুজি নিচে না পড়ে 3টি আলাদা ধারায় বিভক্ত হয়ে পাথরের ওপর আছড়ে পড়েছে, যা এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চারপাশে ঘন শালবন এবং অদ্ভুত আকৃতির মিশ্রণ পাথরের গঠন জায়গাটি এক অন্য মাত্রা দিয়েছে। আপনাদের আর একটা দারুণ তথ্য আমি দিচ্ছি। আমাদের সাহিত্যের দিকপাল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা সত্যজিৎ রায়ের মতন ব্যক্তিত্বরা এই গিরিডি অঞ্চলে কিন্তু এসেছিলেন এবং সত্যজিৎ বাবু তার বিখ্যাত প্রফেসর শঙ্কু গল্পেতে এই উষ্ট্রি জলপ্রপাতের কথা লিখেছেন। এত সুন্দর একটা ঐতিহাসিক ও প্রাকৃতিক জায়গা না এলে সত্যিই আমরা মিস করতাম। জলের ঠান্ডা ছোঁয়া এবং এর শান্ত পরিবেশ আমাদের পুরো ট্রিপটাকে একদম পারফেক্ট করে দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ এই বইটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। এই সহজ পাঠের দ্বিতীয় ভাগ বইটিতে এই উষ্ট্রি নদী ও তার ঝর্ণা বা জলপ্রপাতকে নিয়ে সরাসরি একটি পাঠ রয়েছে। এই সহজ পাঠের দ্বিতীয় ভাগের 6ষ্ঠ পাঠে এই জলধারা বা ঝর্ণা সম্পর্কে বলা হয়েছে। উষ্ট্রি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনেছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উষ্ট্রিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। এই লাইনটার সাথে কিন্তু আমরা বাঙালিরা খুবই ভাবে পরিচিত। উষ্ট্রি ফলস দেখে আমরা বেরিয়ে গেলাম, কিন্তু ওইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, যার দরুন কিছুটা অফেন্ডেড হলাম। যাই হোক, আমরা দেখে এবার আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি। এখন বাজে ঠিক 4:05 আর আমাদের সময় দেখাচ্ছে 5 ঘন্টা 51 মিনিট। আমরা ওই 6 ঘন্টায়, তার মধ্যে আমরা একটুখানি দেখি কোথাও যদি খাবারের জায়গা পাই, একটু খাওয়া দাওয়া করবো। নিয়েছি এই হাইওয়েটা হচ্ছে গোবিন্দপুর। আমরা এখন গোবিন্দপুর দিয়ে সোজা বেরিয়ে চলে যাব। কলকাতা কত 241 কিলোমিটার। এখান থেকে দেখা যাচ্ছে কলকাতা 241। ওই তো নদী চলছে তো। দাঁড়াবো না, দাঁড়া। चलो वेस्ट बंगाल में घुस गया। वेस्ट बंगाल में घुस गए हम लोग। চেক পোস্ট পড়াচ্ছে নাকি
বেরোতে পারবে গাড়ি? ওটা দিয়ে বেরোবে গাড়ি? এই আমরা ঝাড়খণ্ডের চেকপোস্ট পার করে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেলাম। কত জায়গায় বলো তো থাকে চেকপোস্ট, তাই না? কত লরি, আমি খালি ওইটা দেখছি সব এত বসে লরি রয়েছে। ছাড়বে, সব ভর্তি লরি। ওটা সব ভারতীয় রাষ্ট্র সোজা হবে। এবার বাঁদিকে কোথায় আসছে? এখানে বেরোলে এই ঢুকে গেল, চলে যা অস্তে চলে গেল। বেলিয়ার টোল থেকে একটু এগিয়ে এসে আমরা একটা র্যান্ডাম হোটেল পেলাম, মানে আমরা চলে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো দ্য ব্রিক হাউস। এখানে একটু দেখি কি পাওয়া যায়। গাড়িতে রানিং যাওয়ার সময় আমরা ভেবেছিলাম এটা কোনো ইট ভাটা বোধহয়, আর না হলে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তারপরে দেখলাম না, এটা রেস্টুরেন্ট। বস না একটা টেবিল। আমরা এখানে অর্ডার করেছিলাম চিলি চিকেন আর মিক্সড রাইস। এখানকার খাবারের টেস্ট খুবই ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি খুবই কম ছিল, মানে একটা অ্যাভারেজে ধরা যায়। আর দাম এখানকার ঠিকঠাকই ছিল। এখন 7:30 বাজে, আমরা খাওয়া দাওয়া করে এখন দ্য ব্রিক থেকে বেরিয়ে পড়লাম আবার কলকাতার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এই রোডটা দিয়ে। আর প্রথমে তো আমরা গোবিন্দপুর যেন এটা ছিল না? গোবিন্দপুর হয়ে আমরা আসলাম, তাতে সুবিধা হলো। আসানসোল পার হতেই এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা ওয়েদার রিপোর্ট দেখে গেছিলাম যে ধানবাদ, মধুপুর এগুলো প্রচণ্ড বৃষ্টি হবে, খুব টেনশন নিয়ে গেছিলাম, কিন্তু ওইখানেই বেশি রোদ্দুর আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেই বৃষ্টি। আমরা বৃষ্টিতে বেরিয়েছিলাম, আবার বৃষ্টিতে এলাম। লোকজন রেনকোট পরে গেছে। হ্যাঁ, আরে সবাই ভিজে যাচ্ছে, তাদেরকে একটু কথা দিতে ছটপট ছটপট ছটপট। রেনকোট বার করতে করতে, এই যে বাবার মতো সব প্যান্টে ঢুকিয়ে রেখে দিতে পারছে। আরে কি করে বুঝবে, বার করতে করতে ভিজে গেল। কি করে বুঝবে বৃষ্টি হবে রে? এই পুরো ভিজে গেছে, জোরসে এসে একবার পক করে চলে গেছে। আমরা এখন রায়গঞ্জ বোধহয় পার করছি। হ্যাঁ, কাজী নজরুল
এখন শক্তিগড় ঢুকে গেছি, ঢুকে গিয়ে এই ল্যাংচা বাজারের এখানে শুধু চা খেলাম। এখন রাত্রি 9টা বাজে, 9টা বাজেনি, 9টা বাজতে 10। আমরা এখন শক্তিগড়ে পৌঁছে গেছি। মেয়ে গেছে আইসক্রিম কিনতে, আসুক তারপর আমরা বেরিয়ে যাব। এই যে মেয়ে সীতাভোগ খাচ্ছে, আইসক্রিম কিনে নিয়ে এসছে। চলো একটু দাঁড়িয়ে বিশ্রাম করে আমরা বেরিয়ে যাব। এদিক নিচ দিয়ে চলেই চলো। হ্যাঁ বলো তো, নিচ দিকে ঢুকে যাবো। In 400 meters, keep left. তুমি নিচ দিয়ে কেন যাচ্ছ বাবা? তোমাকে আরো 10টা লোক আমার মাঝ রাস্তায় চলে আসবে। তাহলে ঠিক আছে চলো চলো। চলো বলো চলো তো, চলো। উঠতে পারবে, সব গাড়িও তো নিচ আরে দিকে। উঠতে পারবে, কিন্তু তোমাকে তো সবাই দোকানে ঢুকিয়ে নিয়ে চলে যাবে। ফুল স্পিডে যাও, দাঁড়াবে না। গাড়ির মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। ওরা আমাদের দেখে দাঁড়ালো, জানো? ওর জন্য আমরা যেহেতু শুধু চা খাচ্ছি, ওদের তাও কোনো আফসোস নেই যে লোক তো হ্যাঁ। এটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আজকের দিনের আমাদের 4th টোল, না ফোর্থ না, থার্ড হলো তো। না 4th হলো। ফোর্থ তো আছে। তাহলে হয়েছে কে ভালো? এই তুমি পাশে ওরে বাবা, ডানকুনি দিয়ে আমরা যে ঢুকলাম সে তো বিভৎস জ্যাম। প্রায় 1.5 ঘন্টা লেগে গেল না? ঘন্টা দেড়। উফ, আসলাম রাজচন্দ্রপুর। এই টোলালাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে রে, অনেক গাড়ি। আজকের দিনে শেষ টোল। লাঠি পড়েছে, লাঠি উঠবে, ব্যাস বাড়ি। অটোমেটিক তো এটা। তোমার তো সবুজ ও করে। কি হলো? হন্ডা কি হয়েছে? খারাপ মেশিন খারাপ। আমি এতদিন খারাপ। এই যে দেখো না, কম্পিউটারটা পুরো নিয়ে ও এখন 70 করে দিয়েছে মাইকে। হ্যাঁ, চললাম বাবা। ওরে ওরে আমার মন বলতেছে সামনে কিন্তু লাল আছে অনেকটা। সে তো হবে, এত গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ, সব সামনে গিয়ে এই যে দক্ষিণেশ্বরের ব্রিজ। আমাদের ট্রিপ আজকে সমাপ্ত হলো। মায়ের আশীর্বাদে সুস্থভাবে সপরিবারে আমরা বাড়িতে ফিরতে পারছি। In 400 meters, keep left to stay on National Highway 12. ওই যে মায়ের মন্দির, তোমাদের দর্শন করালাম, আমিও দর্শন করলাম। চলো তাহলে আজকের মতন এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলের সাথে অতি অবশ্যই কিন্তু সাথে থেকো। আর এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতন বিদায় নিলাম, টাটা। আমাদের গাড়ির মাইলেজ দিয়েছে 36 থেকে 39 পার কিলোমিটার। আর আমাদের তেল লেগেছে 4200 টাকার তেল লেগেছে।
আর টোটাল কিলোমিটার আমাদের হয়েছে 976, কলকাতা টু ধানবাদ গিরিটি। আর আমাদের পুরো ট্রিপের এই আবর্জনা আমরা বাড়িতে এসে আমাদের এই ডাস্টবিনের বাস্কেটে ফেলে দিলাম। টাটা।